আজকের রাত ফুটবল ফ্যান্সদের জন্য একটা উৎসবের মতো ছিল, কারণ কি আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় দিনের ম্যাচ ছিল এবং অনেকগুলো জায়ান্ট টিম একসঙ্গে লড়েছে এবং প্রায় প্রত্যেকটা ম্যাচে অনেক উত্তেজনাপূর্ণ ছিল। এবং একটা ম্যাচ নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির এই যে নকআউট পর্বে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হওয়ার যে অভ্যাস, সেটা এবারেও কোনো ব্যতিক্রম হয়নি। এবারেও তারা মুখোমুখি হয়েছে এবং আজকের ম্যাচে সান্টিয়াগো বার্নাবিউতে একদম রিয়াল মাদ্রিদ একচোটিয়া দাপট দেখিয়ে জয় নিয়ে এসেছে, তাও আবার 3-0 গোলের ব্যবধানে। এবং যেই জায়গাতে আমরা ভাবতেছিলাম যে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আলভারো আরবেলোয়া হয়তোবা রিয়াল মাদ্রিদের হয়ে ভালো কিছু করতে পারবে না, সেই জায়গাতে হয়তোবা তিনি আমাদের ভুল প্রমাণ করছেন বা করে যাচ্ছেন আর কি। পেপ গার্দিওলা যে জায়গাতে অনেক অভিজ্ঞ একজন কোচ এবং গ্রেটেস্ট কোচ বললেও খুব একটা খারাপ হবে না, বা গ্রেটেস্ট কোচদের তালিকায় বললেও খুব একটা খারাপ শোনাবে না। সো এরকম একজন কোচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এরকম একটা ভাঙাচোরা টিমকে নিয়ে 3-0 গোলের ব্যবধানে জয় নিয়ে আসা কিন্তু একটা বড় বিরাট ব্যাপার। কিভাবে তিনি করলেন, কিভাবে তিনি এই কাজটা, এই কঠিন কাজটা বাস্তবে রূপ দিলেন, আজকে আমরা সেই বিষয়ে জানবো। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে কোন কোচ কোন প্লেয়িং স্টাইলে খেলিয়েছেন। আমরা সবাই জানি যে পেপ গার্দিওলার প্লেয়িং স্টাইল পজিশন গেম, এবং পজিশন গেম নিয়ে আমাদের বলার কিছু নাই, কারণ কি বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা অন্য কোনো প্লেয়িং স্টাইল সম্পর্কে জানি আর না জানি, পজিশন গেম এবং কাউন্টার অ্যাটাক সম্পর্কে আমরা একটু বেশি ভালো জানি। সো পজিশন গেম মানে কি আপনাকে বল পায়ে রাখতে হবে এবং ছোট ছোট পাসে খেলা উঠাইতে হবে বা বিল্ড আপ করতে হবে, এবং জানেন যে টিকিটাকে এর মধ্যে থাকবে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি জ্ঞান দিতে বা বলতে চাই না। এই খেলার বিপক্ষে কোন ধরনের প্লেয়িং স্টাইল খেললে রিয়াল মাদ্রিদ জিততে পারতো, বা কোন ধরনের প্লেয়িং স্টাইল রিয়াল মাদ্রিদ খেলিয়েছে, রিয়াল মাদ্রিদ যে কাজটা করেছে সেটা হচ্ছে পজিশন গেমের এগেনস্টে কাউন্টার অ্যাটাক খেলেছে। পজিশন গেমের এগেনস্টে আপনাকে কি করতে হবে? ডিফেন্স নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আপনাকে লো ব্লক বা মিড ব্লক ক্রিয়েট করতে হবে। রিয়াল মাদ্রিদ কি লো ব্লক বা মিড ব্লক ক্রিয়েট করেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, করেছে। এখন আসি যে অপোনেন্টের উইঙ্গারকে 2 বা 3 জন প্লেয়ার দিয়ে মার্ক করতে হবে বা প্রেস করতে হবে। রিয়াল মাদ্রিদ কি করেছে? হ্যাঁ, করেছে। অপোনেন্টের মিস্টেকের অপেক্ষা করতে হবে। অপোনেন্ট যখন ভুল করবে তখন আপনাকে দ্রুত ট্রানজিশন করতে হবে। রিয়াল মাদ্রিদ কি করেছে? হ্যাঁ, করেছে, এবং সেখান থেকে গোল আদায় করেছে। রিয়াল মাদ্রিদ এমন কোনো জায়গা নাই যে সেখানে দুর্বলতা খোঁজার ট্রাই করে নাই, বা সেই জায়গাতে অপোনেন্টকে বিট করার ট্রাই করে নাই। প্রত্যেকটা জায়গাতেই তারা হাত দিয়েছে প্রায়। রিয়াল মাদ্রিদ আজকে যে ফরমেশন নিয়ে খেলেছে সেটা হচ্ছে 4-3-3, যদিও এটা কাগজে কলমে 4-4-2 ছিল, কিন্তু এটা খেলার মধ্যে 4-3-3 ছিল। এবং এই জায়গাতে আমি একজন প্লেয়ারকে নিয়ে, খুব বেশি একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার দরকার নেই, খুব শর্টে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ারকে নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ফেডেরিকো ভালভার্দে, যিনি আজকে হ্যাটট্রিক করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা হ্যাটট্রিক ছিল। দলের যে জায়গাতে মেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে নাই, সেই জায়গাতে একজন গোল স্কোরারের অভাব ছিল, সেই জায়গাতে ফেডেরিকো ভালভার্দে কিন্তু সেই অভাবটা পুষিয়ে দিয়েছেন। এবং ডিফেন্ডের কথাও যদি বলি, আমি অবাক হচ্ছিলাম তার পজিশন রোটেশন দেখে, যে তিনি যখন ডিফেন্ড করতে হচ্ছিল তখন কিন্তু তিনি একদম নিচে চলে আসছিলেন, এবং যেহেতু রাইট মিডফিল্ডার হিসেবে খেলছিলেন, তিনি কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে অনেক ভালো সঙ্গ দিচ্ছিলেন, এবং ওই জায়গাতে কিন্তু অপোনেন্টের উইঙ্গারকে ডোকুকে তারা কিন্তু 2 ভার্সেস 1 বা 3 ভার্সেস 1 করছিলেন। এবং সেই জায়গা থেকে আবার যখন কাউন্টার অ্যাটাক যাচ্ছিল, তিনি কিন্তু দ্রুত একদম ফাঁকা স্পেস খুঁজে সেই জায়গা থেকে একদম কাউন্টার অ্যাটাকে চলে যাচ্ছিলেন, এবং তিনি 3টা গোল করেছেন। আমি যদি 3টা গোল নিয়েও কথা বলি, তাহলে প্রথম গোলটা খুবই ব্রিলিয়ান্ট একটা গোল, অ্যামেজিং একটা গোল, গোলকিপারকে বিট করে সেই গোলটা করেছেন। সেকেন্ড গোলের আমি যখন ফিনিশিংটা দেখি সেকেন্ড গোলের, আমি ভাবছিলাম যে এই গোলটা কেমনি করলো, বা মানে ওই রকম একটা পজিশন থেকে, একটা টাইপ পজিশন থেকে যে বল নেট করানো, এটা মানে অ্যাকচুয়ালি আপনার যদি খুব ভালো ফিনিশিং না থাকে তাহলে আপনি করতে পারবেন না। অ্যাকচুয়ালি 3টা গোল যে করেছে, 3টা গোলই খুব অসাধারণ গোল ছিল, এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ডিজার্ভ করতো তারা একটা জয়ের, কিন্তু যে একদম একচোটিয়া জয় পাবে এটা আমি পর্যন্ত ভাবতে পারি নাই। যে হয়তো বা রিয়াল মাদ্রিদ জিতলেও জিততে পারে, কিন্তু সেটা হয়তো বা 1 গোলের ব্যবধানে, বা খুব বেশি হইলে 2-1 গোলের ব্যবধানে, কিন্তু 3-0 গোলের ব্যবধানে এই জয়টা আমিও আশা করি নাই প্রথমের দিকে। কিন্তু রিয়াল মাদ্রিদ যা করলো, আসলে এটা প্রশংসার দাবিদার। এবং শাবি আলোনসো পরবর্তী টাইমে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, বা অনেক চিন্তায় ছিলাম যে আলভারো আরবেলোয়া, রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, তিনি কি রিয়াল মাদ্রিদকে আবার আগের পজিশনে নিয়ে আসতে পারবেন কিনা।
এবং তিনি আমাদেরকে ভুল প্রমাণ করছেন। আমরা যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, তিনি বলছেন যে সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে এবং খেলাটাকে এনজয় করতে। সো এই ছিল আজকে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি নিয়ে আমার খুব বেশি একটা কথা বলতে চাই নাই, কিন্তু আমি এটুকু শেয়ার করতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি হয়তোবা রিয়াল মাদ্রিদের ভালো সময় চলে আসতেছে। আমি জানি না, আজকে ম্যাচ দেখার পর আমার মনে হয়েছে তারা হয়তোবা এই চ্যাম্পিয়ন্স লিগেও হট ফেভারিট হিসেবেই ঢুকতেছে পরবর্তী রাউন্ডে। আমি জানি না এতিহাদে কী হবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে তারা ইজিলি সেমিফাইনাল পর্যন্ত চলে যাইতে পারে, এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমি খুব ভালোভাবে বানানোর ট্রাই করব। যদিও একটু টেকনিক্যাল এররের জন্য আমি আজকের ভিডিওটা খুব শর্টে বানাইলাম। সো নেভার মাইন্ড, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।